ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। রাজনীতিমুক্ত মসজিদ কমিটি চায় জামাত। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার তাগিদ এনসিপির। রাজনৈতিক দল অংশীজনের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে বৈঠক। নির্বাচন নিয়ে সংশয় নেই কোনো দলের। নির্বাচনে সরকার ও ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা বিবেচনায় দেশকে 3 ভাগ করছে কমিশন। পরিস্থিতি অবনতির শঙ্কা দেখছে না সরকার। রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা। জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। এবং 2 দিনে 4টি ভূমিকম্পের 3টির উৎপত্তিস্থল নরসিংদী। শতাধিক ভবনে ফাটল আতঙ্ক। নমুনা সংগ্রহ বিশেষজ্ঞ দলের। ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে কমিটি গঠন। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ইনসাফ ভিত্তিক দেশ গড়তে নির্বাচনে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি আরও বলেছেন, হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফিতনা ফ্যাসাদ ঠেকাতে তাই সতর্ক থাকতে হবে আলেমদের। আর এ সময় স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করায় জোর দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়ার সর্বোচ্চ গুরুত্ব। পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে আলেমদের রাখা, উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো আলেমকে গ্রেফতার না করা সহ 7 দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনে শেষ। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে তারে দেয় 12,000 টাকা। এনসিপি আহ্বায়ক বলেন, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল, যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না। এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে ইমাম খতিবদের পরামর্শে মসজিদে কমিটি গঠনের আহ্বান জানান জামায়াত আমির। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় ফিতনা ফ্যাসাদ ঠেকাতে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম, খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম, ওলেমা, পীর, মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে দুনিয়ার কোনো কার্যক্রমকে মসজিদে ঠাঁই না দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করতে 5 দিনের সফরে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচোয়ে। সফরের তৃতীয় দিনে বৈঠক করেন বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে। বৈঠক শেষে বিএনপি বলছে, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। জামাত বলছে, ভাগবাটোয়ারা রাজনীতিতে বিশ্বাস নেই তাদের। আর এনসিপি বলছে, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথমবার বাংলাদেশ সফরে কমনওয়েলথ মহাসচিব। 5 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি। গত 2 দিনও বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করেন শার্লি বোচোয়ে। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলাদা আলাদা বৈঠকে নির্বাচন, গণভোট সহ নানা ইস্যুতে আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। বলেন, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায়, জেনোসাইড চায় না কেউ। তারা চায় সহনশীল একটা রাজনীতি। তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে। যারা জেনোসাইড দেখবে, তারা দেখছে, তারা কি চায় তারা বলতে পারবে। নির্বাচনের দিনে গণভোট আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আরও বলেন, ভাগ বাটোয়ারার রাজনীতি চান না তারা। ফলাফল একটা দিকে ঠেলে দেওয়ার একটা আমলাতান্ত্রিক প্রস্তুতি কিন্তু ব্যাকডোরে চলছে। যদি কোনো অপশক্তি ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। ভাগ বাটোয়ারার প্রশ্নটা তো আমাদের সাথে কোনো প্রাসঙ্গিক বিষয়, ওই রাজনীতি জামাত ইসলামী কখনো করে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। পুলিশের যে সংস্কার, সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কমনওয়েলথ। এছাড়া সবার ভোটাধিকার নিশ্চিতকরণ, দলগুলোর দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহ ও রাজশাহীতে রেলপথ অবরোধ, আটকা পড়েছে কয়েকটি ট্রেন। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করা হচ্ছে জানিয়েছে নির্বাচন কমিশন। আর সেই অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে দেশের নিরাপত্তা ব্যবস্থাও। সিইসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। একই দিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ। তবে ইসির প্রস্তুতিতে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব। কমনওয়েলথ এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় নিয়ে নির্দিষ্ট করে কিছুই জানায়নি বলে মন্তব্য করেন ইসি সচিব। বলেন, নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছে কমনওয়েলথ। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেছেন, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলেও জানান সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যোগ দেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেনাবাহিনীর সদস্য ও তাদের নিকটাত্মীয়রা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তাদের খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন। ৭১-এ বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ১৭২ জন সেনা মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪, ২০২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য বাহিনীর ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত ৬৪ জন সেনা সদস্যের হাতে স্বর্ণপদক তুলে দেন সেনাপ্রধান। প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের বীরত্বগাথা তুলে ধরেন জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধের যারা মুক্তিযোদ্ধা, আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।
আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলে জানান সেনাপ্রধান। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক প্রদান করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার চিঠি পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে, তবে ঢাকার ভারতীয় দূতাবাস রোববার সন্ধ্যা পর্যন্ত এরকম চিঠি বা মেইলের কোনো কপি পায়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জনপদের সময় আরও থাকছে। এবার মানিকগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে উত্তেজনা, বাউল সমর্থকদের উপর হামলা, সংঘর্ষে আহত 4। বাউল আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল। এছাড়াও অবরোধের কারণে রাজশাহী স্টেশনে আটকা পড়েছে 3টি ট্রেন, দুর্ভোগে পড়েছেন তাই যাত্রীরা। পিএসসি দাবি না মানলে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছাতে আটকে দেন পরীক্ষার্থীরা। ট্রেনের সামনে দাঁড়িয়ে চলে স্লোগান। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রোববার 11:30টার দিকে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে পরীক্ষার্থীরা। যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে দীর্ঘ 3 ঘন্টা পর তিস্তা ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, পরীক্ষার নতুন সময়সূচি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরা কখনো চাই না যে জনগণের দুর্ভোগ সৃষ্টি হোক, মানুষ সমস্যায় থাকুক, কিন্তু এখানে আমাদের যে সমস্যাটা, বিগত 1 মাস যাবত আমরা আন্দোলন করতেছি এবং আমাদের 4 থেকে 5 জন ভাই অনশনরত অবস্থায় আছে। আমরা একটা ন্যূনতম সময় চাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে যেই দিন রুটিন দেবে তার পরবর্তী 2 মাস সময় রেখে আমাদেরকে রুটিন দিতে হবে। এটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন তারা। কোনো কিছু হইলেই ট্রেন আটকায় আমাদের ভোগান্তির মধ্যে, সাধারণ যাত্রীদের ভোগান্তির মধ্যে ফেলানো হয়। এটা শুধু এখন আমাদের হয়রানি ছাড়া আর কোনো কিছু না। এদিকে সমঝোতার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডাও হয়। জন দুর্ভোগ সৃষ্টি হয়, এই ধরনের কোনো প্রোগ্রাম যারা না করে, আমরা চাচ্ছি যে তারা ইমিডিয়েট এই রাস্তা খুলে দেখ, ট্রেন চলে যাক, একই দাবিতে দুপুরে ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। রেলপথে অবস্থান নিয়ে দাবির পক্ষে নানা স্লোগান দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। বিসিএস এর লিখিত পরীক্ষা যে 1200 মার্কের যে সিলেবাস, সেটা 40 দিনের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব না। একটা যৌক্তিক সময় চাই, আমরা 6 মাস চাই না, 1.5 বছরও চাই না। তাদের কাছে যেটা উপযুক্ত মনে হবে সেটা আমাদেরকে সেই সময়টা যেন তারা দেয়। রেলপথ অবরোধের কারণে রাজশাহী স্টেশনে আটকা পড়ে 3টি ট্রেন। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে। তানজিল হাসনাত, সময় সংবাদ। মানিকগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষুব্ধদের হামলায় আহত হয়েছেন বাউল আবুল সরকারের 3 সমর্থক। সকালে পৌরসভার দক্ষিণ শেওটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধর্মীয় কটূক্তির অভিযোগে স্থানীয় আবুল সরকারের ফাঁসির দাবিতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। বিক্ষোভ শেষে মিছিলটি দক্ষিণ শেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়। এদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিতে কয়েকজন বাউল ওই এলাকায় যান। পরে ধাওয়ার মুখে পড়েন তারা। এতে আহত হন আবুল সরকারের 3 সমর্থক। একই ঘটনায় বাউল সমর্থকদের পাল্টা হামলা আহত হন আরেকজন। কিশোরগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কিশোরগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার 22 সমর্থক আটক করেছে যৌথ বাহিনী।
পুলিশ জানায় শনিবার রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন সৈয়দ এহসানুল হুদার গাড়িতে হামলা ও ভাঙচুর করে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা। এ ঘটনার জের ধরে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়ায় নামে সৈয়দ আহসানুল হুদার লোকজন। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি পিস্তল ও 6 রাউন্ড গুলি উদ্ধার সহ 22 জনকে আটক করা হয়। সিলেটের কানাইঘাট সীমান্তে জামাল উদ্দিন নামের এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় শনিবার রাতে কয়েকজন যুবক ভারতের হাফার মুখ এলাকায় প্রবেশ করেন। বাকিরা ফিরে এলো সকালে সীমান্তের বাংলাদেশ অংশে জামাল উদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দোলা বাংলাটিলা গ্রামের বাসিন্দা। দুই দিনের একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। এর মধ্যে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প সহ পরবর্তী আফটার শকের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়। বাবা ছেলে সহ মারা যায় 5 জন। সরকারি বেসরকারি শতাধিক ভবনে দেখা দিয়েছে ফাটল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 2টি স্থান থেকে ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। মাহমুদুল হাসান মাহফুজের ছবি এবং আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট। শুক্রবার সকাল 10টা 38 মিনিট 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এর উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনের সময় বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। নরসিংদীতে বাবা ছেলে সহ প্রাণ হারান 5 জন। ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও হয় 3.3 মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ। 5.7 মাত্রার ভূমিকম্পে নরসিংদী জেলার প্রশাসক কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, সার্কিট হাউস, পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক ভবন সহ শতাধিক ভবনে দেখা দেয় ফাটল। এতে আতঙ্কে স্থানীয়রা। আমাদের জীবদ্দশায় এরকম ভূমিকম্প দেখি নাই, এবং আমি যতটুকু জানতে পেরেছি আমাদের থেকে যারা সিনিয়র আছে তারাও কোনো সময় এরকম ভূমিকম্প দেখে নাই। আমাদের যে বিভিন্ন ওয়াল, দেওয়াল এবং ভীম, টাইলস মাইলস ওইগুলো পড়ে গেছে, ভেঙে গেছে। মানুষের টিনের ঘর, টিন আগত দুর্বল ঘর, তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। আর এরকম যেন নরম মাটি, ওইখানে মনে করেন একটু ফাটল সাটল দিচ্ছে আর কি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠ এবং ডেইরি ফার্মের ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি। ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এবং এখানে ইন্টেন্সিটি কত হইতে পারে, পরবর্তীতে এগুলা থেকে হয়তো আমরা ম্যাপ তৈরি করব। ফাটল ধরা ভবন সহ ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। 4 সদস্যের কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পের তো পূর্বাভাস হয় না আসলে, তারপরেও এটাকে একটা সেক্টর হ্যান্ডেলিং করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার রাতেই মেরামত করা হলে জাতীয় গ্রিডে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ। সময় সংবাদ, নরসিংদী। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। রাজনীতি মুক্ত মসজিদ কমিটি চায় জামাত। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করা তাগিদ এনসিপির। রাজনৈতিক দল অংশীজনের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব। সফরের 3য় দিনে বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে বৈঠক। নির্বাচন নিয়ে সংশয় নেই কোনো দলের। এবং নির্বাচনে সরকার ও ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা বিবেচনায় দেশকে 3 ভাগ করছে কমিশন। পরিস্থিতি অবনতির সংখ্যা দেখছে না সরকার। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।